প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা, শরীফুলস এডুকেয়ার চ্যানেলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.5-এর কিছু গণিতের সমাধান দেখাবো। 14 নম্বর, ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে এসে আমরা অঙ্কটি করি। এখানে দেখো, কাজের শুরু থেকে একদম শেষ পর্যন্ত খ করেছিল, আর ক করেছিল কিছুদিন করার পরে বাকি যে কাজটা ছিল সে বাকি কাজটা করে খ, অর্থাৎ সে বাকি কাজটা সে খ করে আর দিনে। তাহলে আমরা এটা বলতে পারি যে খ কাজের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছিল। তাহলে আমি লিখি যে 14 নম্বর সমাধান। মনে করি কাজটি এক্স দিনে সম্পন্ন হয়েছিল। যেহেতু কাজটা এক্স দিনে সম্পন্ন হয়েছিল, তাই খ এক্স দিনে সব দিনই কাজে উপস্থিত ছিল। আর আরেকটা কথা আছে যে এখানে ক চলে যাওয়ার পরে খ করেছিল বাকি কাজ আর দিনে। তাহলে আমরা লিখতে পারি যে খ কাজ করে এক্স দিনে। তাহলে বলো তো ক কত দিনে কাজ করবে? তাহলে ক কাজটা করে এই পুরো এক্স দিনের থেকে বাদ যাবে খয়ের খ যে বাকি যে করেছিল আর দিনে, বাকি কাজ যে করেছিল আর দিনে, সেই এক্স থেকে আর দিন বাদ যাবে। তাহলে আমরা লিখি যে ক, এখানে দেখো বলা আছে যে ক কাজটা করে পি দিনে। তা আমরা লিখি যে ক পি দিনে করে কাজের 1 অংশ। অতএব একদিনে নিয়ে আসো, একদিনে আনলে কম হবে 1/p। অতএব কর কাজ ছিল এক্স মাইনাস আর দিন, তাহলে এক্স মাইনাস আর দিনে কাজ করে। এক্স মাইনাস আর লবে যাবে, লবে 1-এর সাথে গুণ করলে এক্স মাইনাস আরই হবে, আর নিচে হবে পি, এত অংশ। এবার খ, দেখো খ কাজটি করতে পারে, সম্পূর্ণ কাজটি করতে পারে 2p দিনে। আমরা লিখতে পারি যে খ 2p দিনে করে কাজের 1 অংশ। অতএব একদিনে নিয়ে আসো 1/2p অংশ। অতএব এক্স খর কাজ ছিল এক্স দিনে, তাহলে এক্স দিনে খ কতটুক করবে? বেশি করবে, তাহলে এক্স 1-এর সাথে গুণ হবে, x/2p অংশ।
এবার দেখো ক এক্স মাইনাস আর দিনে করে এত অংশ কাজ, আর খ এক্স দিনে করে এত অংশ কাজ। তাহলে কর কাজের অংশ আর খর কাজের অংশ, এই দুইটা অংশ যোগ করলে সম্পূর্ণ কাজ হবে, অর্থাৎ সম্পূর্ণ কাজ সমান 1। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে এক্স মাইনাস আর বাই পি, এটা হচ্ছে কর কাজের অংশ, যোগ এবার খর কাজের অংশ এক্স বাই 2p সমান সমান সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ মানে 1, বা এখান থেকে লসাগু করো, লসাগু কত হবে 2p। তাহলে এখানে পি দিয়ে পি কাটা থাকবে 2 দিয়ে লবরে গুণ হবে 2x মাইনাস 2r প্লাস 2p দিয়ে 2p কাটা থাকবে 1, 1 এর সাথে x গুণ করলে হবে x ইকুয়াল 1, বা এখানে 2x আর x যোগ করলে হবে 3x মাইনাস 2r বাই 2p ইকুয়াল 1, বা আর গুণ করো, আর 1 এর হরে 1 আছে, এই হরে 1 এর সাথে লবের গুণ হলে হবে 3x মাইনাস 2r, আর 2p এর সাথে 1 এর গুণ করলে হবে 2p, বা 3x থাকবে 2r কে পক্ষান্তর করো হবে প্লাস 2r, বা 3x ইকুয়াল টু এখান থেকে 2 কমন নাও থাকবে p প্লাস r, বা x সমান সমান 3 পক্ষান্তর করলে চলে যাবে হরে 2 ইন্টু পি প্লাস আর বাই 3, অর্থাৎ x সমান সমান হচ্ছে এত। তাহলে আমরা এক্সটা ধরেছিলাম কিন্তু কাজটা সম্পূর্ণ হওয়ার দিন, আর সেই সম্পূর্ণ হওয়ার দিনে উপস্থিত ছিল খ কাজে। তাহলে আমরা বলতে পারি যে খ কাজটি করেছিল এতদিনে, খ কাজটি করেছিল এতদিনে, অর্থাৎ খ যেহেতু কাজের সবগুলো দিনই উপস্থিত ছিল, তাহলে পুরো কাজটা শেষ হতে এতদিন লেগেছিল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব কাজটি সম্পূর্ণ হয়েছিল 2 ইন্টু পি প্লাস আর বাই 3 দিনে। এবার 15, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে? তাহলে এসো আমরা অঙ্কটি সমাধান করি। 15 সমাধান। মনে করি দৈনিক y ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি করেছিল। তাহলে আমরা লিখি দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জনে 7 দিনে করে কাজের 1 অংশ। অতএব
দৈনিক 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টা আনো। পরিশ্রম করে একজনে একদিনে করে কাজের, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টা আসবে তখন কাজ কমে যাবে। যখন 10 জনের জায়গায় একজন আসবে তাতেও কাজ কমে যাবে। আর যখন 7 দিনের জায়গায় একজন আসবে তখনও কাজ কমে যাবে। তাহলে এখানে হবে সব কটা হবে কম, অর্থাৎ এখানে 6, 10, 7 ঘরে চলে যাবে, লবে থাকবে শুধু 1, অর্থাৎ 6 ইন্টু 10 ইন্টু 7, এত অংশ। এবার আমরা এটা দিয়ে করব যে দৈনিক y ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনে করে কাজের 1 অংশ। 1 অংশ মানে সম্পূর্ণ অংশ। তাহলে অতএব দৈনিক 1 ঘন্টায় নিয়ে আসো, পরিশ্রম করে 14 দিনের জায়গায় একজন নিয়ে আসো, 6 দিনের জায়গায় একদিন নিয়ে আসো। এখানেও ঠিক তাই, সব কম হবে, কম হলে ভাগ হয়ে যাবে। y ইন্টু 14 ইন্টু 6। এবার দেখো প্রশ্নে বলা আছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। ওই কাজটি মানে একই কাজ, অর্থাৎ একই কাজ দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক করে 7 দিনে, সেই কাজটাই দৈনিক y ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে করতে পারবে। অর্থাৎ এখানে কাজের পরিমাণ একই, অর্থাৎ এই কাজের পরিমাণ আর এই কাজের পরিমাণ একই। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 1/6 ইন্টু 10 ইন্টু 7 সমান সমান 1/y ইন্টু 14 ইন্টু 6, বা আমরা করি কি এটাকে এর উপরে এটাকে সাইড চেঞ্জ করি, এই হরটাকে বাম পক্ষে নিয়ে গেলে লবে চলে যাবে, অর্থাৎ y ইন্টু 14 ইন্টু 6 বাই 6 ইন্টু 10 ইন্টু 7, আর এই পাশে থাকবে শুধু 1। এখানে দেখো 7 দুগুণে 14, 6 আছে কাটা যাবে, আর হচ্ছে এই 2 দিয়ে 10 কাটবে, 5, 1। তাহলে এখানে লবে থাকে শুধু y আর হরে থাকে 5 সমান সমান 1। এবার আর গুণ করো, y সমান সমান হয় 5। তাহলে আমরা y কে ধরেছিলাম কি, y কে ধরেছিলাম ঘন্টা হিসাবে। তাহলে কাজটি 5 ঘন্টায়, দৈনিক 5 ঘন্টা কাজটি করতে হয়েছিল। অতএব দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করেছিল। এটা হচ্ছে অ্যান্সার। এবার 16 নম্বর, মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রীতা সে কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
16। সমাধান: মনে করি তারা একত্রে x দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে এবার আমরা লিখি মিতা কাজটি করে কত দিনে? 10 দিনে। 10 দিনে কাজটা করতে পারে মিতা। তাহলে এখান থেকে আমরা লিখি যে মিতা 10 দিনে করে কাজের 1 অংশ। তাহলে অতএব একদিনে নিয়ে আসো। একদিনে অবশ্যই কাজ কমে যাবে। এবার তাদের একত্রে ধরেছিলাম আমরা x দিনে, তাহলে x দিনে নিয়ে আসো। কত হবে? x লবে যাবে, লবে 1 এর সাথে গুণ করলে x, নিচে থাকবে 10, এত অংশ। এবার রিতা 15 দিনে করে কাজের 1 অংশ। অতএব একদিনে নিয়ে আসো, কাজ কমে যাবে। অতএব x দিনে নিয়ে আসো, কাজ অবশ্যই বাড়বে। তাহলে x/15। এখানে দেখো মিতার কাজের অংশ আর রিতার কাজের অংশ, এই দুইটা অংশ যোগ করলে সম্পূর্ণ কাজ হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x/10 প্লাস x/15 ইকুয়াল টু 1। সম্পূর্ণ কাজ মানে 1 অংশ, বা লসাগু কত হবে? 30। 3x প্লাস 2x ইকুয়াল 1, বা 5x/30 ইকুয়াল টু 1, বা আর গুণ করো 5x ইকুয়াল টু 30, বা x ইকুয়াল টু 30/5, বা x ইকুয়াল টু 5 5 5 30, 6। অর্থাৎ তারা একত্রে কাজটি 6 দিনে করে। অতএব তারা একত্রে কাজটি 6 দিনে করতে পারে। এটা হচ্ছে অ্যান্সার। এবার 17 নম্বর, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তাহলে এখন আমরা এই অঙ্কটি সমাধান করি। 17, মনে করি বাসে p জন যাত্রী গিয়েছিল। দেখো বাসে মোট যাত্রী আমরা ধরেছি p জন, আর মোট বাস ভাড়া ছিল 5,700 টাকা। তাহলে বলো তো একজনের ভাড়া কত হবে? একজনের ভাড়া হবে এই মোট টাকাকে যদি তুমি, অর্থাৎ 5,700কে তুমি যদি এই মোট যাত্রী সংখ্যা দিয়ে ভাগ দাও, তাহলে একজনের টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে
প্রত্যেক যাত্রীর ভাড়া কত হবে? মোট টাকার পরিমাণ ৫,৭০০ আর মোট যাত্রী সংখ্যা পি জন, তাহলে পি দিয়ে ভাগ করি। এটা হচ্ছে একজনের ভাড়া। এবার দেখো প্রশ্ন বলছে কি, ৫ জন যাত্রী না যায়, অর্থাৎ ৫ জন যাত্রী আসেনি, মানে ৫ জন যাত্রী কম আছে। আমরা লিখি যে ৫ জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা কত হবে বলো তো? মোট যাত্রী সংখ্যা কতজন ছিল? মোট যাত্রী সংখ্যা ছিল পি জন, তাহলে পি থেকে কমে যাবে কত? ৫ জন। তাহলে এখন প্রত্যেকের ভাড়া কত হবে বলো তো? অতএব প্রত্যেকের ভাড়া মোট টাকার পরিমাণ সে ৫,৭০০ থাকবে, কিন্তু এবার যাত্রী কমে গেছে। তাহলে যাত্রী কমলে প্রত্যেকের ভাড়ার পরিমাণ কি হবে? বাড়বে। তাহলে সেই প্রত্যেকের ভাড়াটা আমরা কিভাবে পাবো? মোট টাকাকে ভাগ করতে হবে। এখন মোট যাত্রী সংখ্যা আছে P-5 এত দ্বারা। ঠিক আছে, যে প্রত্যেকের ভাড়া হবে মোট টাকা বাই, এখন বর্তমানে বাসে যাত্রী আছে P-5, এই P-5 দিয়ে এত টাকা। এবার তোমরা বলো তো, একজন যাত্রী প্রথমে একজন যাত্রীর ভাড়া ছিল এত, আর এখন দ্বিতীয়বার একজন যাত্রীর ভাড়া হচ্ছে এত। এখন কোন টাকার পরিমাণটা বেশি? এখানে অবশ্যই এই টাকার পরিমাণটা বেশি, কারণ যাত্রী সংখ্যা যখন পি ছিল তখন যে ভাড়া ছিল, আর যাত্রী সংখ্যা যখন কম হবে তখন প্রত্যেকের ভাড়া অবশ্যই বেড়ে যাবে। তাহলে এখানে এই টাকার পরিমাণটা বেশি, এই টাকার পরিমাণটা কম। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে বড়টা বিয়োগ ছোটটা। ৫,৭০০ বাই P-5 ইকুয়াল টু ৫,৭০০ বাই, না সরি, এই জায়গায় মাইনাস হবে, মাইনাস বাই পি সমান সমান, দেখো এখানে পরবর্তীতে একজনের যে ভাড়া ছিল আর পূর্বে একজনের যে ভাড়া ছিল, এই ভাড়া দুইটার ব্যবধান হচ্ছে ৩ টাকা। এখানে আমরা লসাগু করি, লসাগু হচ্ছে পি ইন্টু P-5। তাহলে এখানে P-5 দিয়ে P-5 কাটা থাকবে, পি পি দিয়ে এটা গুণ করো, ৫,৭০০ পি মাইনাস এখানে পি দিয়ে পি কাটা, এটা দিয়ে এটা গুণ হবে, তাহলে ৫,৭০০ ইন্টু P-5 ইকুয়াল টু 3, বা ৫,৭০০ পি মাইনাস এটা দিয়ে গুণ করে দাও, ৫,৭০০ পি প্লাস এটা দিয়ে এটা গুণ করলে কি আসে? মাইনাস মাইনাসে প্লাস ২৮,৫০০, আর হরে এই দুটো গুণ করে দাও, P² মাইনাস 5P ইকুয়াল টু 3, বা এটা এটা কেটে যাবে, থাকবে এটা ২৮,৫০০ বাই P² মাইনাস 5P ইকুয়াল টু 3, বা এবার আর গুণ করো, তাহলে প্রথমে 3 দিয়ে এটা গুণ করো, 3P² মাইনাস 15P ইকুয়াল টু ২৮,৫০০। এবার প্রত্যেকটা পদ দিয়ে 3 দ্বারা ভাগ করো, তাহলে এখানে হবে P², এখানে হবে 5P, আর এখানে হবে ৯,৫০০। পাশে লেখো যে
3 দ্বারা ভাগ করে, বা পি স্কোয়ার মাইনাস 5p এটার পক্ষান্তর করে দাও, 9500 সমান সমান 0, বা এটার মিডল টার্ম করলে আসে পি স্কোয়ার মাইনাস 100p প্লাস 95p মাইনাস 9500 সমান সমান 0, বা এখান থেকে পি কমান নাও, থাকে পি মাইনাস 100 প্লাস এখান থেকে 95 কমন যায়, থাকে পি মাইনাস 100 সমান সমান 0, বা পি মাইনাস 100 পি মাইনাস 100 রেখে দাও, আর বাকি থাকে পি প্লাস 95 সমান সমান 0। এখানে আমরা লিখতে পারি অতএব পি মাইনাস 100 ইকুয়াল টু 0, বা পি ইকুয়াল টু 100, অথবা পি প্লাস 95 ইকুয়াল টু 0, বা পি ইকুয়াল টু 95। এই মান গ্রহণযোগ্য হবে না, এই মান গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 100, অর্থাৎ বাসে 100 জন যাত্রী ছিল। অতএব বাসে 100 জন যাত্রী ছিল, এটাই অ্যান্সার। এরপরে 18 নম্বর, একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, স্রোতের বেগ ও নৌকার বেগ কত? তাহলে এসো আমরা এই অঙ্কটি সমাধান করি। মনে করি স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় m কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় n কিলোমিটার। এখন একটা জিনিস দেখো যে স্রোতের অনুকূল মানে কি? স্রোতের পক্ষে নৌকার বেগও ধনাত্মক হবে, আর স্রোতের বেগও ধনাত্মক হবে। তাহলে আমরা লিখি যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় সমান সমান
এম প্লাস এন কিলোমিটার। এবার লেখো স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত হবে বলো তো? দেখো, স্রোতের প্রতিকূল মানে কি? বিপক্ষে। স্রোতের বিপক্ষে নৌকার বেগ তো ধনাত্মক হবে, কিন্তু স্রোতের বেগ হবে এখানে ঋণাত্মক, অর্থাৎ মাইনাস। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, সরি, এম মাইনাস এন কিলোমিটার। এখন একটা জিনিস লেখো যে আমরা জানি বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়। প্রশ্নে দেখো আছে মোট পথ হচ্ছে ডি কিলোমিটার, আর মোট সময় হচ্ছে পি ঘন্টা। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে মোট ঘন্টা হচ্ছে পি ঘন্টা, আর পি ঘন্টা যায় হচ্ছে ডি কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রথম প্রশ্ন মতে প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে যেহেতু, তাহলে এম মাইনাস এন সমান সমান মোট দূরত্ব হচ্ছে ডি আর মোট সময় হচ্ছে পি সমান সমান, সরি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার দ্বিতীয় প্রশ্ন মতে, হচ্ছে স্রোতের অনুকূলে, অর্থাৎ এম প্লাস এন। আর দ্বিতীয় প্রশ্ন মতের এম প্লাস এন সমান হবে মোট দূরত্ব হচ্ছে ডি আর এখানে মোট সময় হচ্ছে কিউ, অর্থাৎ দূরত্ব ভাগ সময়। এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন লিখো যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে বাম পাশ আর বাম পাশ যোগ করো, এম মাইনাস এন প্লাস এম প্লাস এন সমান সমান ডান পাশ যোগ হবে, অর্থাৎ ডি বাই পি প্লাস ডি বাই কিউ, বা এখানে প্লাস আছে গুণ করে দাও, এম মাইনাস এন প্লাস দিয়ে গুণ করে দাও প্লাস এম প্লাস এন, এভাবে রেখে দিই ডি বাই পি প্লাস ডি বাই কিউ। বা এখান থেকে দেখো এন আর এন কেটে যাবে, থাকবে 2m, আর এম আর এম যোগ করলে 2m, আর এখান থেকে ডি কমন নাও, ডি কমন নিলে থাকে দেখো 1 বাই পি, এখান থেকে 1 বাই কিউ। এরপরে তুমি এই 2টারে পক্ষান্তর করে দাও, অর্থাৎ 2 এখানে আছে গুণ আকারে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ডি বাই 2, অর্থাৎ হরে চলে আসলো, 2টা হরে চলে আসলো, ইন্টু 1 বাই পি প্লাস 1 বাই কিউ। এটা হচ্ছে এম এর মান, অর্থাৎ এম কে আমরা ধরেছিলাম নৌকার বেগ, অর্থাৎ আমাদের
অঙ্কের নৌকার বেগের উত্তর হচ্ছে এইটা। 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। তাহলে আমরা 1 নম্বরের বাম পাশটাকে লিখি। m মাইনাস n মাইনাস 2 নম্বরের বাম পাশ ছিল m প্লাস n সমান সমান 1 নম্বরের ডান পাশ ছিল d বাই p মাইনাস 2 নম্বরের ডান পাশ ছিল d বাই q, বা প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস দিয়ে গুণ করো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আর এখান থেকে d কমন নাও, 1 বাই p মাইনাস 1 বাই q, বা m আর m কেটে যাবে, থাকবে মাইনাস n আর মাইনাস n মিলে হবে মাইনাস 2n ইকুয়াল টু d ইন্টু 1 বাই p মাইনাস 1 বাই q। এবার উভয় পক্ষে তুমি মাইনাস 1 দ্বারা গুণ করো, তাহলে এখানে থাকবে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, d ইন্টু 1 বাই p মাইনাস 1 বাই q। পাশে লিখে দাও উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে, বা এই দেখো n থাকবে আর 2টা আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে 2টা d নিচে চলে যাবে, আর এই মাইনাসটা এদের সাথে গুণ করে দেব, তাহলে মাইনাস 1 বাই p প্লাস 1 বাই q, বা n সমান সমান d বাই 2, এখানে 1 বাই কিউটা আগে লিখবো, মাইনাস 1 বাই পিটা লিখবো পরে, অর্থাৎ আমার n এর মান হচ্ছে এইটা। তাহলে আমি এখানে লিখতে পারি যে অতএব নৌকার বেগ ঘন্টায় d বাই 2 ইন্টু 1 বাই p প্লাস 1 বাই q কিলোমিটার, এবং স্রোতের বেগ ঘন্টায় d বাই 2 ইন্টু 1 বাই q মাইনাস 1 বাই p কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামীতে এই অনুশীলনীর বাকি অঙ্কগুলোর সমাধান দেওয়া হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।